স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 20। শিকদারের বাড়ির বিবিজানের ঘরের সোফায় বসে আছে ধ্রুব। তার অপোজিটে বসে আছে তার ফুপু আর উনার মেয়ে। উনাদের সাথে বসে আছে বিবিজান। এখানে ধ্রুবর বিয়ের কথা চলতেছে। আজ হঠাৎ বিবিজান ঠিক করেছে ধ্রুবর সাথে বিয়ে দিবেন উনার বড় মেয়ে, মানে তৌসিরের বড় ফুপি সুলতানার একমাত্র মেয়ে ইকরার। গতকালের সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ ইকরার আর তার মাকে ডেকে পাঠিয়েছেন। ইকরা আর তার মা এসেছে। এখানে ওনাদের আর ধ্রুবকে নিয়ে বিয়ের মত পালা চলছে। পরে বাড়ির সবাইকে নিয়ে বসবেন। ইকরার মাও এতে আসা যাওয়া করে না প্রয়োজন ব্যতীত। ইকরার পুরো নাম ইকরা মারজান, বাবা সাদান মারজান, আর ইকরার বয়স 21, ভার্সিটিতে পড়ে, কিন্তু তার প্রফেশন হলো বাবার বিজনেস সামলানো। বাবা অসুস্থ হওয়ায় তার একমাত্র সন্তান সে। নিজের বাবা সবকিছু লোভী আত্মসম্মানীদের আত্মীয়দের হাত থেকে বাঁচাতে নিজে একটু বিজনেসে এইটুকু বয়সে বিগত 6 মাস ধরে পড়ে রেখেছে বিজনেস নিয়ে। অবশ্য এ নিয়ে তার আগ্রহ আছে বটে। তো যাই হোক, বর্তমানে আসি। ধ্রুবর বয়স 26, ইকরা ধ্রুবর ছোট। তাই বিবিজান সিদ্ধান্ত নিয়েছে ধ্রুব আর ইকরার বিয়ে পড়িয়ে দিবেন। ধ্রুবর বিষয়টা তিনি অনেক আগে থেকেই ভেবেছিলেন। ধ্রুবর বিয়েটা হয়ে গেলে রুদ্র, নাজেম চাচা আর মিনাজ মামাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবেন। এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি। সে জানতো না তাকে বিয়ের কথা বলার জন্য বিবিজান এখানে এনেছেন। সে বিয়ে করবে না, ইকরাকে জীবনেও বিয়ে করবে না। ধ্রুবর দিকে তাকে বিবিজান জিজ্ঞেস করলো, তুই কি বিয়েতে রাজি? ধ্রুব বিবিজানের কথায় কিরমির করে রাগ কন্ট্রোল করে চোখ তুলে ইকরার দিকে তাকায়। তারপর সোজা উঠে বিবিজানের দিকে তাকে উত্তেজিত গলায় উত্তর দেয়, আমি রাজি মানে? তুমি কি ফাইজলামি করতেছো বিবিজান? এইটা আমার জীবন, ছেলে খেলা নয়। আমি ওর মতো একটা উগ্র কিলার টাইপের মেয়েকে কোন দুঃখে বিয়ে করতে যাব? বিবিজান ধ্রুবের কথার জবাব কিছু বলবেন তার আগেই সবার সামনে থেকে ইকরা সোফা থেকে এক লাফে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, হোয়াট দ্য ফাকিং কথাবার্তারা। আব্বে শালা সদ্দা, তোর যখন এই কিলারের সাথে বিয়ের কথা ইচ্ছে নাই তো আগে বলবি না? এতক্ষণ মুখে কুলুপেটে বসেছিলি কেন? সুদানি টুটটুট নাতি, আমার এতটা টাইম খাইলি। ইকরার কথা শুনে ধ্রুবের রাগ যেন চরম পর্যায়ে পৌঁছায়। ঠিক এই কারণেই ধ্রুব রাজি নয় বিয়েতে। এমন বেয়াদবকে কেই বা বিয়ে করতে রাজি হবে? ধ্রুব বিবিজানকে দেখিয়ে বলে, দেখো দেখো, ও আমাকে তুই করে বলছে, প্লাস কি অসভ্যের মতো কথা বলছে। ওকে বিয়ে করব আমি? এ কাকে বিয়ে করব আমি? বিবিজান এবার ধমকে ওঠেন, এই চুপ কর তোরা দুইটা, বসে নিজ নিজ জায়গায়। বিবিজানের ধমক খেয়ে দুজনে আবার বসে যায় নিজ নিজ জায়গায়। বিবিজান সুলতানকে উদ্দেশ্য করে বলেন, তোর মাইয়াকে একটু মায়াগো মতো আচরণ করতে, এই ব্যাটার মতো কথা কয় কেন? সুলতানা দীর্ঘশ্বাস ছেড়ে হালকা কঠিন গলায় বললেন, ওকে বুঝতে বুঝতে ওর বয়স আজ 20-র ঊর্ধ্বে, তারপরও বুঝে না। আর বিয়েটা তো স্বার্থেই দিচ্ছ, যাতে আমাদের কোম্পানির সাথে লোবোবেরোশন করতে পারো। তাহলে এত ফর্মালিটির কি আম্মা? ইকরা বিবিজানের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলে, দেখো নানিজান, তোমার এই আসুদা টুটটুট নাতিরে আমি বিয়ার করবো না। আমার বিয়ে করার কোনো শখও নাই। আমি এখানে আইছি শুধু তোমার কথা রাখার জন্য। এখন বলো কি সিদ্ধান্ত? বিবিজান উত্তরে কিছু মুহূর্ত চুপ থেকে বলে ওঠেন, এই বিয়ে হবে। আমি ধ্রুবর বাপের লগে কথা কইয়া বিকালে ডেট ফাইনাল করতেছি। ইকরা উঠে উচ্চস্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, যাক, ডিল বৃথা গেল না। ধ্রুব স্থবির হয়ে বসে থাকে। বিবিজান ওর জীবনে এমন বিপদ ঢুকিয়ে দিবে তা কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি ধ্রুব। ধ্রুব চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে আমি করব না। আমি অসভ্য বেত্তমিজরে জীবনেও বউ বানাবো না, জীবনেও না। ওরে আমি বউ হিসাবে মানব না। বিবিজান ধ্রুবকে কিছু বলার জন্য মুখ খুলবেন, তার আগেই ইকরা তার ছেলের হাসি দিয়ে বলে, আরে সালা সান্ডা, চুপ কর। আসার পর থেকেই তোরে প্যান প্যান করতে শুনতাছি। আমার মতো এমন চরিত্র কোন দিক দিয়ে এত সুন্দরী পাইবি তুই? দুইটা मैं हूँ হুসকি রানী, ভুলে যাইস না। ধ্রুব প্রত্যুত্তরে দাঁতে দাঁত চেপে, তোর মতো বেহাইয়া বেদব মহিলা বিয়ে করার চেয়ে সারা জীবন কুমার থাকা উত্তম।
বিবিজান ধ্রুবকে ঠান্ডা গলায় বলেন, তোদের বিয়ে হচ্ছে এটাই ফাইনাল, এবার তোরা যা বুঝার এখন তুই বোঝ। সুলতানা আয় আমার লগে। বিবিজান এই বলে সুলতানাকে সাথে নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় রুদ্রকে দরজা বন্ধ করে দিয়ে যায়। রুদ্র ইকরার অপোজিটে সোফায় বসা। ধ্রুব ইকরার দিকে কটমা চোখে চেয়ে বলে, ইকরা প্লিজ তুই আমার সাইরা দে বোন, মাপ চাই তোর কাছে। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা ইনকাম নাই, আমি ইনকাম করা পারিও না। ছোট একটা জবা করে নিজের খরচ চালাই। ইকরেশনে মুচকে সে চারপাশে তাকায়, অতঃপর বলে, আরে ধ্রুব ভাই চিন্তা কিসের, তোমার বইয়ের টাকার অভাব আছে নাকি? আমি সমাজে চিত্র পাল্টে দিমু। এতদিন বউ মানুষের আর্ন করে খাওয়াইতো, কিন্তু এখন আমি তোমারে আর্ন করে খাওয়াবো। হবে আর একটা কোম্পানি ওনার তোমায় দিয়ে দিতে পারি, তা পারবেই সিও হয়ে তা সামলাতে। ধ্রুব উঠে এসে ইকরার সামনে হাত জোর করে ওর পাশে সোফায় বসতে বসতে মিনতি করে, কাঁদো কাঁদো হয়ে বলে, বোন রে আমার কিছুই লাগবো না, তুই শুধু আমার ঘাড়ে উঠিস না, এটাই আমি চাই। ইকরা উঠে দাঁড়ায় সোফার মাঝখানে। কাচের টেবিলে রাখা ব্যাগ কাঁধে তুলে নিয়ে কালো সানগ্লাসটা চোখে পড়তে পড়তে ধ্রুবকে টাস করে একটা থাপ্পড় মেরে বলে, হালা সড্ডা, এগুলো কান্দিস কেন, আমি তোরে ঘাড়ে উঠুম। এই বলে ইকরা বেরিয়ে যায় রুম থেকে। আর ধ্রুব হতবাক হয়ে বসে থাকে, কি হলো, ওকে মারলো, তার মানে বিয়ের পরও ওকে বইয়ের হাতে মার খেতে হবে? না না, এটা হতেই পারে না। ধ্রুব কষ্টে মাটির পড়তে পড়ে বাচ্চাদের মতো গড়াগড়ি খেতে খেতে কাঁদতে কাঁদতে বলে, আমি বিয়ে করব না, এই জিনিসটা ঘরে তুললে ঘর সহ ডুইবা মরতে হইব। নাজা আলতো পায়ে রুমে প্রবেশ করে হাতে এক কাপ লাল চা। লাল চাটা তৌসিরের জন্য, তৌসিরদের বাড়িতে সবাই প্রায় লাল চাই খায়, আর তৌসির তো খাবেই, সে যে হার কিপটে। দুধ চা জীবনেও তৌসির চেখে দেখেছে কিনা সন্দেহ আছে নাজার। নাজা দুধ চা খায়, বিয়ের পরের দিনই বাড়ির মহিলাদের কথায় কথায় জানিয়ে দিয়েছে সে দুধ চা প্রেমী মানুষ। আর শাশুড়ি আম্মা বলেছে, তোমার যখন যা ইচ্ছা তুমি তাই বানিয়ে খেও মা। না যাও সকালে উঠেই আগে নিজের জন্য এক কাপ কড়া করে দুধের লিকার দিয়ে দুধ চা বানায়, খায়, আর আসার সময় এক কাপ নিয়ে আসে তৌসিরের জন্য লাল চা। কড়া লিকারে দুধ চা না খেয়ে মাথা নষ্ট হয়ে যায় তার। ভাত দুবেলা না খেলেও চলবে, তবে চা না খেলে চলবে না। চা যে মারাত্মক এক নেশার মতো। নাজা নিজের এক জীবনে দুটো জিনিসের প্রতি বেশ আসক্ত হয়েছে, একটা হচ্ছে তার তালহা ভাই, আর দুইটা হচ্ছে কড়া লিকারের দুধ চা। যাই হোক, নাজা রুমে ঢুকে তো ভিমরি খায়, সেখানে প্রতিদিন তৌসিরের সাথে গ্যাগাম করতে করতে তৌসিরকে তুলে তার মুখে চা তুলে দেয়। সেখানে আজ তৌসির উঠে বিছানা গুছিয়েছে, পুরো রুম গুছিয়ে নিয়েছে। পুরো রুম অবশ্য প্রতিদিন তৌসিরই গোছায়, নাজা এসব হাত লাগায় না। কেন লাগাবে, অগোছালো তো সে করে না, করে তৌসির, তাই গোছানোর দায়িত্বটাও তার। তৌসির শুধু রুমটাই গোছায়নি, সাথে নিজে গোসল করে আয়নার সামনে রেডি হচ্ছে। নাজা ধীর পায়ে আয়নার সামনে গিয়ে তৌসিরকে পেছনে দাঁড়ায়। তৌসির আজ সাদা পাঞ্জাবি আর সেই দিনের সেই নতুন কালো লুঙ্গিটা পরেছে। তৌসির মানুষ জাওরা হলেও দেখতে বেশ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা নাজার নিজেরও অস্বীকার করতে পারে না। নাজা ক্ষীণ দৃষ্টিতে তৌসিরকে একবার পরখ করে নেয়। আয়নার মধ্যে নাজাকে দেখে তৌসির একগাল হেসে জিজ্ঞেস করে, কি তালো, আমার সুন্দর লাগতেছে নি তালুকদারের মাইয়া? নাজা ভুরু কোচকায়। তৌসিরের দিকে এগিয়ে এসে চায়ের কাপটা ড্রেসিং টেবিলের ওপর স্ট্রেটে ওপর করে রাখে। তৌসিরকে জিজ্ঞেস করে, আপনি এত সকালে উঠে গেলেন, আবার রেডিও হচ্ছেন, কোথায় যাবেন? তৌসির হাত বাড়িয়ে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিতে দিতে বলে, হ জামু, তুমি তো কইলা আজ যেন তাড়াতাড়ি ফিরি, তো তাড়াতাড়ি ফিরতে হলে তো তাড়াতাড়ি যাইতে হইব, তাই না? নাজা শুনে বুঝতে পারে এই লোকের আর তর্স হয়েছে না। নাজা নরম গলায় অন্যদিকে তাকাতে তাকাতে তৌসিকে খোঁচা মেরে বলে, লুচ্চা বেটা। রাত পথে না পথে শুরু হয়ে গেছে প্রস্তুতি। তৌসি নাজার কথা শুনে ওর দিকে আর চোখে কিছু সময় চেয়ে থাকে, তারপর রঙ্গিলা গলায় বলে, ধুর বেটি টুট, লুচ্চামির দেখছোসটা কি? নাজা সেই আগের মতোই অন্যদিকে তাকাতে তাকাতে বলে ওঠে, আচ্ছা হয়েছে, যান গিয়ে বসে চাটা খান। তৌসির চাটা এক হাতে নিয়ে চায়ের কাপটা আগের জায়গায় রাখতে রাখতে বলে, কি বৈশা খামো, চা তো পুরাই ঠান্ডা। নাজা
কিছু বলে না, চুপচাপ চায়ের কাপটা নিতে যায়, উদ্দেশ্য কিচেনে নিয়ে রাখা, কিন্তু আর যায় না। তৌসির ওর হাত টেনে নিয়ে নিজের নিকট নিয়ে আসে। নাজার কোমরের কিছুটা কাছে, চুপচাপ চায়ের কাপটা থেকে তার হাত সরিয়ে নিয়ে নাজার কোমরে 2 হাতে রেখে চঞ্চল ছোঁয়া ছড়িয়ে দেয় তার শরীর জুড়ে। নাজা লজ্জায় গুটিয়ে যায়, লাজে লাল হয়ে আসে ওর মুখ অবয়ব। নতজানু দৃষ্টিতে হালকা হালকা হাসতে হাসতে বলে ওঠে, তৌসির কি করছেন? যান এখন কাজে যান, সব রাতে। নাজার এসব লজ্জা দেখে তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা। ওর সবুজ বাঘিনী ভাবে লজ্জাও পায়, বাহ কি সুন্দর দিন তার দেখতে হচ্ছে। তৌসির নাজার থুতনিতে মৃদু স্পর্শ করে ওর লজ্জায় টুকটুকে হয়ে লাল হয়ে আসা মুখের দিকে নিজে তাক করায়। নাজার এবার তৌসিরের মুখপানে চায়। তৌসির প্রেমে ডোবা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে নাজার লালচে আপা ফুটে ওঠে স্নিগ্ধ মুখপাণ্ডে। নাজা লজ্জার উষ্ণতায় গাল দুটো যেন গোলাপের পাপড়ির মতো টুকটুকে হয়ে গেছে। মুখটা দেখে মনে হচ্ছে লজ্জায় রঙে সাদা গোলাপ হয়ে গেছে। তৌসির নাজার এই রূপ দেখে বড়ই অবাক আর মুগ্ধ, ভীষণই মুগ্ধ। শুধু মুগ্ধই নয়, মোহগ্রস্ত, সাথে বিষমিত। তৌসির ধীরে ধীরে নাজার ডান গালে নিজের বা হাত রেখে ওর মুখ এগিয়ে টুপ করে একটা চুমু এঁটে দেয় নাজার লজ্জে লাল হয়ে ওঠা বাম গালে। তারপর ঠোঁট তুলে আবারও ঠোঁট ঠেসে ধরে নাজার ঠোঁটের কিনারায়। নাজা চোখ বুজে নেয়। তৌসিরের এই স্পর্শে নাজার চামড়ার কিছু স্নায়ু কেঁপে ওঠে বারংবার। তার স্পর্শ শিশিরে অনুভূতি জাগায় দেহে। তৌসিরের সবটুকু স্পর্শ মনে হলো রেশমের মতোই পড়েছে তার ত্বকে। নাজার ভেতরটা তোলপাড় হয়ে গেল। তৌসির ঠোঁটের ছোঁয়ায় মৃদু বিদ্যুৎ নেমে এসেছে শরীরে। নিজেকে সামলাতে না পেরে নাজা শরীরটা বুকে হালকা ধাক্কা দিল। সরুন, যেখানে যাচ্ছেন ওইখানে যান, এসব সবসময় ভালো লাগে না। তৌসির শুনে নাজা থেকে মুখ সরিয়ে এনে রঙ্গ করে বলে, আরে নয়া নয়া বিয়া করলাম, উত্তেজনা তো আমার একটু থাকবই, একটু তো সহ্য তোমারও করতে হইব কৈতরি। নাজা দীর্ঘশ্বাস ফেলল। এই লোকটি সবসময় উল্টাপাল্টা ভাষায় তাকে কথা বলতে চায়। নাজা মনে কিছু একটা আসে, তাই গুনগুনিয়ে তৌসিরের বুকে হাত রেখে পাঞ্জাবির বোতামগুলো ওপরে হাত বোলাতে বোলাতে নিজের মারাত্মক সুন্দর সবুজ নয়না একটু সরু করে নরম হাসি দিয়ে তৌসিরের দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, আমি তো আপনায় স্বামী হিসেবে মেনেই নিয়েছি, আপনায় কিন্তু এখন প্রতি সপ্তাহে নতুন নতুন গিফট দিতে হবে আমায়। তৌসির স্পষ্ট বুঝে যায় নাজা ওর সাথে ফ্লার্ট করছে। তৌসির হাত বাড়িয়ে নাজার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো কপালের সাথে সরিয়ে দিতে দিতে হালকা সিক্ত সুরে বলে, পয়সা বাঁচাইতে 2 বছর ধইরা আন্ডারওয়্যার কিনি না, 3 বছর ধইরা নয়া লুঙ্গি কিনি না, আর তুমি সপ্তাহে সপ্তাহে গিফট মারাও। তৌসিরের কথা শুনে নাজা স্তব্ধ হয়ে যায়। কি একটা অবস্থা! এত সুন্দর করে বলল, তারপরেও এই লোক এভাবে উত্তর দিল। তিতা মিঠার মূল্য নেই এই মানবের কাছে। তারপরও নাজা তৌসিরের করা কিছু বলে না। আজ সে পণ করেছে সহ্য করে নিবে, নিজেও না হয় একটু কিপটেমি শিখে নিবে, একটু আয় করে নিবে, মানিয়ে নিবে। বিগত জীবনে তো অনেক বিলাসিতাই করলো, এখন না হয় একটু কম বিলাসিতা করবে। ধীর সুস্থে তৌসিরের কথা মেনে নিবে। বইয়ের কথা শুনতে হবে, সে তৌসিরের যত বড়ই সন্ডা হোক না কেন। এই সন্ডামি গুন্ডামি নাজা আস্তে আস্তে ছাড়িয়ে নিবে। সংসার জীবন এখনো শুরুই হলো না, সবে ভুল। নাজার সুন্দর একটি জীবন কাটানোর স্বপ্ন দেখেছে এই মন্দ লোকের সাথে। সে সিদ্ধান্ত নিয়েছে সে এই মন্দ লোকের নিন্দা সংসার করবে। নাজা তৌসিরের পাঞ্জাবির কলার টেনে ধরে গোড়ালিতে ভর দিয়ে উঁচু হয়ে তৌসিরের মুখের সামনে মুখ এনে ফিসফিস করে বলে, আপনি আমায় টুনির মা ডাকেন না? আপনি যদি আমায় এই আখেরি কিপটামি না ছাড়েন, তাহলে সাফ সাফ স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনার টুনি বা টুনার মা আমি হব না। তৌসির নাজার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিপটামি তো আমি করি, তাহলে আমার না হওয়া টুনাটুনির দোষ কি? কেন আনবে না তাদের পৃথিবীতে? এত কিপটামি করে সন্তান পালা যায় না তৌসির, আমি ম্যানেজ করলাম না করেও নিলাম, কিন্তু যখন আমাদের একটা সন্তান হবে তখন তার সাথে এমন করবেন আপনি? তৌসিরের কথায় নাজা মুচকি হাসে। নাজার কথায় তৌসির মুচকি হাসে। এই এত টাকা পয়সা কাদের জন্য?
অবলাই গেই তো ভাবতেছি এই বছরে একটা নিমু, পরের বছর দুইটা, পরের বছর আরেকটা। বয়স তো আর কম হইল না, ওদের তো অভাব করবো না, ওভাবে রাখবো না। তারপরও আমার টুনাটুনির মা হইবা। নাজা তৌসিরের কথায় ভুরু কোচকায়, একটু ভাবে, তারপর হেসে দিয়ে বলে, এমন যদি হয় তাহলে হওয়াও যায় টুনির মা। কি বলেন? আপনাকে বানানো যায় টুনির বাপ। তৌসির নাজার কথায় একগাল হেসে সহজ করে নাজা ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়ে কারো চুমু খায়। নাজা বাধা দেয় না, উল্টো দুহাতে তৌসিরের গলা জড়িয়ে ধরে। তৌসির নাজা চুমু খেয়ে স্নিগ্ধ এমন মুহূর্তে পেছন থেকে বিবিজান গলা বেশি ওঠে, বই লাগে ঘষাঘষি পরে করবানে, এখন নিচে আও। পাশা দিয়া তো আইকেলা বাস ঢুকা গেছে। তৌসিরের বিবিজানের গলা শুনে নাজাকে ছাড়তে চায়, কিন্তু নাজা ছাড়ে না। তৌসির ঠোঁট কামড়ে ধরে আছে, সে এইভাবে ধরে আছে যেন বিবিজান এসেছে তো কি হয়েছে, উনি কেন আপত্তিকর মুহূর্তে চলে আসে। তৌসির অনেক কষ্টে নাজাকে নিজে থেকে ছড়িয়ে পিছনে বিবিজানের দিকে তাকায় আর বলে, কি হয়েছে? বিবিজান গায়ে চাদর ঠিক করতে করতে দাঁত পিষে বলে, নিচে পুলিশ আইছে, নতুন ওসি এইটা আইছে, তাড়াতাড়ি আয়। তৌসির বিবিজানের গলায় আতঙ্ক দেখে তাড়াতাড়ি বিবিজানের সামনে আর দাঁড়ায় না, চলো। বিবিজান কটমট চোখে নাজার দিকে এক নজরে তাকিয়ে ফের তৌসিরের দিকে তাকিয়ে বলে, ঠোঁট মোস, রক্ত পড়তাছে। তৌসির হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, চলো। এই বলে সামনে পা বাড়ায় নিচে যাওয়ার জন্য। নিচে এসে দেখে বাড়িতে সবাই এখন উপস্থিত, ওর বাপ চাচা চারজনই এইখানে, দাদা জানোর সাথে ওর মা, চাচি, চাচতো ভাই বোনেরাও সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। পুলিশ কয়েকজন এসেছে বাড়িতে। তৌসির নিজে নেমে এসে মাঝখানে দাঁড়ায়, বিষময় নিয়ে নিজে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? তার বাবা কিছু বলার আগে ওসি ফারদিন এগিয়ে আসে, হাতে লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলেন, কি হওয়ার বাকি আছে মিস্টার তৌসির? ও সরি মেয়র সাহেব। তৌসির ফারদিনের কথা বুঝতে পেরে, উল্টাপাল্টা কেস তো খেয়েছ, এর জন্যই এই পুলিশ। তৌসির তাও ভুরু কোচকে জিজ্ঞেস করে, মানে? ফারদিন তৌসিরের কথাই হেসে ওঠে, মানে বুঝতে না পারলেন না তো নেতা সাহেব? তাহলে স্পষ্ট শুনুন। এটুকু বলেই ফারদিন তৌসিরের মুখোমুখি দাঁড়িয়ে রুক্ষ কণ্ঠে তৌসিরের চোখে চোখ রাখে, কঠিন গলায় বলে, আপনার নামে গুরুতর মামলা আছে, অর্গান ট্রান্সফারে, ড্রাগন ডিলের খুনের, আর কত ক্রাইমের প্রুফ আছে। তৌসির ভেতরটা কেঁপে ওঠে, সামান্য পুলিশে কিভাবে জানলো এসব? তৌসির ভয় না পেয়ে ফারদিনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, প্রমাণ দেখান। ফারদিন তৌসিরের মুখের সামনে ফোন ধরে, ফোনের স্ক্রিনে ঝুলছে তৌসিরের সেই পতিতা মেয়েটিকে খুন করার দৃশ্য, অর্গান বের করে নেওয়ার দৃশ্য, ড্রাগন ডিলের সময়কালের দৃশ্য। তৌসির স্তব্ধ হয়, এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে, মুখে কথা নেই, একদম চুপ। উপস্থিত সবাই যেন এতক্ষণ নীরবতা পালন করেছিল, তৌসিরও তেমন নীরব পালন করেছে। ফারদিন ফোনটা পকেটে ঢুকিয়ে নিতে নিতে তাচ্ছিল্যের স্বরে বলে, অবাক হলেন? আমিও অবাক হয়েছি। এই প্রুফ কেউ একজন আমাদের দিয়েছে, এগুলো ইয়াই ভাববেন না, এগুলো রিয়াল। কিন্তু আপনার এইসব অপরাধে অ্যারেস্ট করা হলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাজা তৌসিরের পেছনে এসে ছিল, সিঁড়ির কাছে এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল ও। তৌসির এসব দেখে নিরুত্তর, সে নিজের সব পাপ ধরে পড়া যাওয়ার জন্য নিরুত্তর। নাজার চোখ দুটো টলমল করছে এগুলো দেখে, কিন্তু অশ্রু বাইরে আসার শক্তি পাচ্ছে না। বুক থেকে গলা পর্যন্ত দলা পাকানো কষ্টগুলো, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, সে স্তব্ধ। বাইরে নাজা এখনো দাঁড়িয়ে আছে, ভেতরে সেই নাজা ন। সে তৌসিরের সাথে সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল, সে এতক্ষণে সিঁড়ির কোণে মৃত্যুবরণ করেছে। বাইরের শরীরটা শুধু তার মৃত্যুর পরিবর্তে যান্ত্রিক খলস মাত্র, সারা শরীর ধরধর করে কাঁপছে নাজার। কিন্তু এ কোন ভূমিকম্পের ধাক্কা নয়, এই ভূমিকম্পের কেন্দ্রমূল হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা কম্পন্ত মানুষ। সে দেওয়াল ধরে নাজা জীবনে একটু নিরাপত্তা, একটু ভালোবাসা আশা করেছিল। সেই দেওয়ালে সে আসলে ছেঁড়া কাগজের আবরণ ছিল, তাই এখন নির্মমভাবে প্রমাণিত হলো। নাজা তো শুধু একটুখানি শান্তি ভিক্ষা করেছিল ভাগ্যের কাছে, চেয়েছিল অতীতের ক্ষতগুলো একটু মলম লাগাতে, নতুন করে বাঁচতে, একটা সাধারণ সুন্দর নিষ্পাপ জীবন চাইতে। সকল
সকাল এখানে সকাল না সকল হতো। সকলকে দেখাতে চেয়েছিল এই মন্দ লোকের সাথে সে সংসার করে সুখী আছে, কিন্তু সেই সকলের প্রথম রোদটা ওঠার আগেই আলো যেন কেড়ে নিয়ে গেল সবটা রয়ে গেল এক ভয়াবহ অন্তহীন অন্ধকার সন্ধ্যায় ডুবে গেল। শুরুর আগেই শেষ। নাজার মস্তিষ্ক এই সত্যটা তীরের মতো নয়, তপ্ত লোহার শিকের মতো বিঁধতে গিয়ে। তার প্রশ্নগুলো ছিল ফুলের পাপড়ির মতোই নরম, কিন্তু এই মুহূর্তে আঘাতে শুধু কেলিয়ে মেশিনের চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক বিষে। তাই তৌসিরের জীবনও এখন শুধু রইল এক কবর সমান গভীর শূন্যতা আর এক আশাহীন তীক্ষ্ণ বেদনা যা শিরায় শিরায় বইছে। নাজা বুঝতে পারে তার জীবনে বলতে কিছু রইল না, যা রইল তা শুধু নিজের ভেঙে যাওয়া অন্তরের অন্ধকার গহ্বর। তৌসির বুঝে যায় আজ তাকে হাজতে যেতে হবে। ঘুষ টুস দিয়েও কাজ হবে না, সব শেষ হয়ে গেছে। এই অফিসার নাসর বান্দা। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, দেখতে পায় নাজাকে, দেখতে পায় নাজার অসহায় চোখের চাহনি, দেখতে পায় ঠোঁটে শুকিয়ে গেছে সবুজ বাঘিনীর। সে নয়নাই সবসময় তৌসিরের জন্য রাগ বরাদ্দ, সে নয়ন আজ অসহায় চাহনি। তৌসির এতক্ষণ একটু ভয় করেনি, খারাপ লাগেনি, কিন্তু নাজার অবস্থা দেখে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। বুকে ঘাম মেরে ধরেছে এমন তীক্ষ্ণ ব্যথায়। তৌসির নিচের দিকে তাকাতেই দেখে নাজার ঠোঁট ভেঙে চোখে জল জমায় টুপ টুপ করে ছেড়ে দিয়েছে বাচ্চাদের মতো। তৌসির, আপনি সত্যি চলে যাবেন? এই বলে নিঃশব্দে চোখের পানি ফেলতে দেখা গেল তাকে। নাজার এই চোখের পানি তৌসিরের শরীরে শিরায় শিরায় দুঃখের রেশ বাঁধিয়ে দেয়। তৌসিরের মনে হয় এই বুঝি কেউ বক্ষপিঞ্জর হতে কলিজা জোর করে খাবলিয়ে টেনে টেনে বের করে নিচ্ছে। তৌসিরের গলায় এসে কথা আটকে গেল। ও ঢোক গিলে ফারদিনের দিকে তাকায়, বলে, আমি আপনার লগে যাব 5 মিনিট, আমার স্ত্রীর সাথে কথা বলতে দিন। ফারদিন তৌসিরের মুখে স্ত্রী শুনে থমথম খায়, মনে করেছিল বোন হবে। ফারদিন প্রথমে নাজাকে দেখে টাসকি খেয়েছিল। ফারদিন ভেবেছিল এ হয়তো বিদেশি কেউ তাদের বাড়িতে বেড়াতে এসেছে। এখন দেখে সে বাংলাতে কথা বলতে পারে। তারপরও তৌসিরের স্ত্রী। ফারদিন তৌসিরকে জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী? তৌসির পেছনে ঘুরে নাজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী। ফারদিন কিছু বলবে তার আগে তৌসিরের বাবা বলেন, ওসি সাহেব নতুন বিয়ে করেছে, কিছু বোঝাপড়া করে নিক, যাওয়ার আগে একটু সময় দিন একান্তে। ফারদিন এটা শুনে একজন মহিলা অফিসারকে বলল, আপনি তাদের সাথে যান, তারা যে ঘরে থাকবে আপনি তার বাইরে দাঁড়িয়ে থাকবেন। এই আদেশ দিয়ে অন্য অফিসারের দিকে তাকিয়ে বলে, এবার এর প্রত্যেকটা ঘর সার্চ করো, সাথে সবার ফোন। একজন যখন ক্রাইমের সাথে জড়িত তাহলে পরিবারের অন্যরা কেউ থাকতে পারে। এই আদেশের বিরুদ্ধে বিবিজান কিছু বলার জন্য মুখ খুলবেন, তার আগে ফারদিন বলে ওঠে, ম্যাডাম ওয়ারেন্ট আছে। ব্যাস, বিবিজান চুপ হয়ে যায়, আর কিছু বলবেন না। বাস তো খেয়ে গিয়েছেন। তৌসির আর নাজাকে নিচে একটা রুমে 5 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়। দরজা আলগিয়ে দরজার বাইরে মহিলা অফিসার দাঁড়িয়ে আছেন। তৌসির নাজার গালে হাত রেখে চোখের নিচের পানি বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলে, তুমি কান্দো কিসের লাইগা? এই খারাপের জন্য চোখের পানি ফেলো না তো। আমি সারা জীবন থাকবো নাকি? 2-1 মাস থাকা লাগতে পারে। নাজা দুহাতে তৌসিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওদেরকে ঘুষ দিয়ে দিন। কিছু ঘুষ দিলে নিবে না, আপনাকে ছেড়ে দিবে? তৌসির নাজার কথায় মুচকি হাসে, বলে, আরে তালুকদারের মাইয়া, তুমি দেখি আমার থেকেও বড় বদমাশ, ঘুষের কথাও কও, ঘুষ দিলে মানবো না। নাজা তৌসিরের চোখের দিকে তাকিয়ে আহত গলায় বলে, আমি কি করে থাকবো একা? একা রাতে আমার ভয় লাগে তৌসির, আপনার বুকে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে। আপনার দেওয়া যন্ত্রণাগুলো আমার বড্ড প্রিয়। আমি কিভাবে থাকবো আপনিহীন? আমার একটুখানি ভালো থাকার জন্য আপনার প্রয়োজন। কেন এমন হয়? আমি আপনার সাথে থাকবো তো? তাহলে তো আপনি চলে যাবেন। আপনি খুব খারাপ। আমার সাথে সংসার করার জন্য পালিয়ে যাচ্ছেন দায়িত্ব থেকে। নাজার এই আর্তনাদ তৌসিরের শ্রবণ কেন্দ্র ভেদ করে সরাসরি বিবেক দর্শনের কেন্দ্রে আঘাত করে। নাজার কথাগুলো শুনে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর, তবে তা বাতাসের অভাব নয়, বরং নিজের শ্বাসরোধকারী অপরাধ বোধের ভার। তৌসির নাজাকে বুকে টেনে ধরে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, ওর চুলে হাত বুলিয়ে বলে, আরে বেটি ব্যাং, কান্দিস কেন? শোন, আমি চলে আসবো কিছুদিন পর।
আর যদি না আসি তাইলে তুই চইলা যাইস, ডিভোর্স দিয়া দিমনে। নাজা হু হু করে কেঁদে ওঠে। আমি আপনার জন্য অপেক্ষা করব, আমি দ্বিতীয় পুরুষের নাম নিজের সাথে কোনোদিনও জুড়ব না। তৌসির নাজাকে আর কিছু বলতে যাবে এমন সময় ফারদিনা দরজা ঠেলে প্রবেশ করে, বলে তৌসির সাহেব সময় শেষ। তৌসির নাজাকে নিজে থেকে ছাড়াতে চেয়ে বলে আমারে যাইতে হইব, কিন্তু নাজা ছাড়ে না। ঠোঁট দুটো আরো শক্ত করে তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে আমি যেতে দিব না আপনাকে। কেন যাবেন আপনি? আমি আপনাকে ছাড়া ঘুমাতে পারি না, আপনি জানেন তো আমি একরোখা মানুষ। আমার সাথে কেউ অত কথা বলেন, আপনি শুধু বকবক করেন। আপনার বকবক না শুনলে আমার শান্তি মেলে না। আপনি গালি দিয়ে কথা বলতে পছন্দ করেন, যা ইচ্ছা গালি দিয়েন, আমি রাগ করব না। তারপরও থেকে যান তৌসির, আমার খুব কষ্ট হচ্ছে, আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে এমন। এই আহাজারি শুনে তৌসিরের মনে হচ্ছে বুকের বাম পাশটা কেউ যেন তপ্ত শলাকায় গেঁথে দিয়েছে। প্রতিটি হৃদস্পন্দন এখন কষ্টের দলিল হয়ে গেছে। তৌসির অনেক কষ্টে নাজাকে নিজে থেকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিতে দিতে বলে ওঠে এই বেটি টুট এমনি কান্দিস না, আমি চলে আসমো কয়দিন পর। তোরে কানলে মায়া লাগে না? ফারদিন এটা দেখে মনে মনে বলে একজন পরী কাঁদতেছে একজন সারোয়ারের জন্য, একই বিশ্রী ব্যাপার। ফারদিন হাত করা নিয়ে তৌসিরের দিকে এগিয়ে আসে। এ দেখে তৌসির নাজার কাছ থেকে এক পা সরে আসে। সে মাথা নিচু করে হাত বাড়িয়ে দেয়। ফারদিন তৌসিরের হাতে হাত করা পরিয়ে দেয়। নাজা অসহায় বিস্ফোরিত চোখে তাকিয়ে রয় তৌসিরের দিকে। ওর প্রাণবন্ত সবুজ চোখ দুটো আজ শুকনো, ভেতরের সব জলীয় অংশ শুকিয়ে পাথরের মতো গুড়িয়ে গেছে। নাজার মনে হলো ওর ফুসফুস চিরে বেরিয়ে আসার জন্য যেন গলা ফাটানো চিৎকার তার কণ্ঠনালীতে আটকে গেছে। নাজার ইচ্ছে উন্মাদনের মতো কাঁদতে, পৃথিবী তার যন্ত্রণার কথা জানাতে, কিন্তু নিয়তি তাকে নির্বিকার অসহায় পুতুলে পরিণত করে দিয়েছে। নাজার এই অসহায় নীরবে চাহনিতে তৌসিরের ভেতরটা প্রায় প্রাচীর ভেঙে গেল। তৌসিরের কাছে মনে হলো হাত করা এখন কেবলমাত্র গ্রেফতারের প্রতীক নয়, এটি নাজার অন্ধকার হয়ে যাওয়া ভবিষ্যতের প্রতীক, যার জন্য সে নিজেই দায়ী। ফারদিন শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে ওঠে চলুন সাহেব। তৌসির এলোমেলো পায়ে সামনে পা বাড়ায়। তার শরীর বাধ্য হয়ে সামনে যাচ্ছে, কিন্তু তার বিবেক, তার ভালোবাসা, তার সমস্ত অনুশোচনা সবকিছু যেন তীব্রভাবে পেছনে নাজাকে ছুটে যেতে চাইল। কিন্তু তার সবুজ বাঘিনী সবুজ নয়নে নিজের জন্য নিঃশব্দে ঝরে যাওয়া চোখের পানি তৌসিরের কাছে নিজের মৃত্যুদণ্ডের চেয়েও যেন ভয়ঙ্কর মনে হচ্ছে। ফারদিন যখন তৌসিরের বাহু ধরে তাকে নিয়ে যেতে লাগলো, তৌসির তখন বারংবার পিছন ফিরে তাকাচ্ছিল। প্রতিবার তাকানোর কারণ ছিল নাজার কাছে তার শেষবারের মতো আজীবন ক্ষমা প্রার্থনার চেষ্টা। তার চোখ যেন নাজাকে আকুলভাবে বলছে বিশ্বাস করো, তোমার ইচ্ছেকে ধ্বংস করার জন্য আমি দায় নই, আমি শুধু নিয়তির কাছে হেরে গেলাম। নাজাও তাদের পেছনে ভরসাহীনভাবে হাঁটতে শুরু করে। সেই হাঁটাতে ছিল না কোনো বারং। তার ভেঙে যাওয়া শরীরটা যান্ত্রিকভাবে এগিয়ে চলে গেল গন্তব্যহীন। তাদের মাঝে দূরত্ব বাড়ছে। তৌসিরকে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, কিন্তু তাদের যুগল যন্ত্রণা এক অদৃশ্য টানে সুতায় বাধা পড়ে গেছে। তৌসিরের প্রতিটি পেছনে ফিরে তাকা নাজার পায়ে শক্তি যোগাচ্ছে। নাজার সামনে পা বাড়াচ্ছে আর দেখছে তার অতি অপ্রিয় পছন্দ লোকের চলে যাওয়া, এবং এই অদৃশ্য তার শেষ আশ্রয়। তৌসির যাচ্ছে এক লোহার তৈরি কারাগারের দিকে, আর নাজা যাচ্ছে এক শূন্য ভবিষ্যতের দিকে। তাদের এই পথ চলা ছিল দুটি আত্মার পতন, যার শেষ নেই। নাজার পায়ের এলোমেলো পদক্ষেপ তার জীবনের দিগ্ভ্রান্তির প্রতীক, আর তৌসিরের প্রতিটি পেছন ফিরে তাকানো তার আজীবনের অনুশোচনার দলিল। তৌসির সদর দরজার দিকে থমকে দাঁড়ালো, পেছনে ফিরে চেয়ে মায়ের দিকে তাকালো। মা যে কাঁদবেন তা সে জানে, তাই মাকে আওয়াজ দিয়ে বলে আম্মা তুমি খবরদার কাঁদবা না, আমি চইলা আইমো, কাপুরুষ পেটে ধরো নাই, মনে রাখো। এই বলে বিবিজানের দিকে তাকিয়ে বলে বিবিজান ভালো থাকিও, আমার নাজার খেয়াল রাখিও, আমার নাজা বড্ড অবুঝ। এই বলে তৌসির সামনে ঘুরে যায়। পেছনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শিকদার বাড়ির প্রাণ বাড়ি থেকে চলে যাচ্ছে। সে চিল্লিয়ে মাতিয়ে রাখতো বাড়ি, সে চলে যাচ্ছে। তৌসিরকে নিয়ে যেতে হালিমা মানে তৌসিরের মা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। একমাত্র সন্তান ওনার, তার এই পরিণতি মেনে নিতে পারলেন না উনি। ওনার বুকের ধন, ওনার খোকা আজ ওনার বক্ষ হতে হাজতে
কি করে যাবে? এই যন্ত্রণা সহ্য করা পারে না কি কোনো মা? মায়েরা যে সন্তানের দুঃখ সইতে পারে না। পুলিশ সারা বাড়ি তল্লাশি করে আর কিছু পায়নি। সবার ফোন চেকও দিয়েছে, তেমন কিছু পাওয়া যায়নি। সব শেষে নাজার রুমে আসে। এখন রুমে সবটাই অর্থহীন, কারণ এখন তাকে জ্বালানোতে যে তৌসিরের নেই। নাজার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু টলটলিয়ে পড়ল। রুমে পা রেখে চারপাশে স্তব্ধতার দিকে চোখ বোলালো। তৌসিরের বদলে রাখা লুঙ্গি, স্যান্টো গেঞ্জি এদিক ওদিক ছড়িয়ে রাখা, মাথায় আঁচড়ানো চিরুনি, বিছানার মাঝখানে হয়তো ছুঁড়ে মেরেছিল। সেই ছুঁড়ে মারা অবস্থাতেই রয়েছে। নাজা ধীরে ধীরে দরজা আলগিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়। চারদিকে চোখ বোলায়। একটু আগেও তো এখানে তৌসির ওর সাথে খুনসুটি করছিল, আর এখন তৌসির এক প্রান্তে আর ও এক প্রান্তে। মনটা বিষাদে ভরে গেল তার। নাজা ধীরে ধীরে আয়নার দিকে, প্রতিচ্ছবির দিকে তাকায়। নিজের চোখে চোখ রেখে চেয়ে থাকে। চোখের পাতা ভিজে। মন্দ লোকটার জন্য এই মুহূর্তে অভাব। নাজা আয়নার নিজের ভেজা চোখে স্তব্ধ হয়ে থাকতে দেখল। চোখে আগুন, ঠোঁটে তৃপ্তি, রক্তচোষা এক হাসি। চোখের পানি মুছতে মুছতে নিজে বলে, ওয়াও, তুমি এত ভালো অ্যাক্টিং করো। তুমি তো ভালোই অ্যাক্টর হয়ে গেছো ডার্লিং নাজা। এই বলে আবারও বিষাদমাখা পৈশাচিক তৃপ্তির হাসি দিয়ে উঠল নাজা। তৌসির আমায় ঠিকই বলে আমি গদ্দার। নো, আই মিন নট আ গদ্দার, আই অ্যাম দ্য মহাগদ্দার। তৌসির শিকদারের নোবেলপ্রাপ্ত গদ্দারিনী। নাজা, তুমি এত সুন্দর অ্যাক্টিং করো নাজা। তোমায় তো মিস ওয়ার্ল্ড বানিয়ে দেওয়া উচিত। এই বলে নিজের চেহারায় হাত বুলিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে এই নিষ্পাপ চেহারার মায়ায় পড়েছে তৌসির শিকদার। এই চেহারার মায়ায় পড়েছে কি হয় তা কি সে জানে? ক্ষণে ক্ষণে ধুকে ধুকে মরতে হয় তো তৌসির, আপনাকেও মরতে হবে। নাজা হাসতে হাসতে ফ্যান অন করে দুপা বিছানায় বাইরে ঝুলিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। জোরে জোরে শান্তির শ্বাস নেয়। তৌসির নিজের মায়ায় জড়াতে পেরিয়েছে। এর চেয়ে বড় যায় কি আর হয়? নিজের জাত শত্রুকে কেউ ভালোবাসতে পারে না, তাহলে নাজা কিভাবে মেনে নিবে, সংসার পাতবে তার সাথে? এইসব এভিডেন্স নাদায় একদিন কালেক্ট করেছিল, তারপর ফারদিনের নাম্বারে মেসেজ করে নিজেই পাঠিয়ে দিয়েছিল। নিচে যা যা হয়েছে সবই ছিল নাটক। নাজা এই বাড়িতে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু তৌসিরের জন্য তা সফল হচ্ছে না। সেই কারণেই তৌসিরকে 2-1 মাসের জন্য হাজতে পাঠানো। এই মাসের ভেতরে নাজা নিজের লক্ষ্য পূরণ করবে, আর পরের মাসে ডিভোর্স নিবে। যা করার 2 মাসের ভেতরেই করতে হবে। তৌসির আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসবেই। এই আসার আগে কিস্তা খতম করতে হবে। এই ভেবেই নাজা উঠে দাঁড়ায়, ভাবে বাড়িতে কল দেবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে নেয়, না এখন না। এই বলে উঠে গিয়ে আলমারি থেকে একটা সাদা কুর্তি হাতে নেয়। নিয়ে কুর্তিটার দিকে তাকিয়ে আফসোস সূচক ধরতো শব্দ বের করে, আমার স্বামী তো হাজতে, তাই আমায় এই বিধবার বেশে থাকা উচিত। এই বলে কুর্তিটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজেকে বলে, পবিত্র হই। ওই খবির চুমুটুমু খেয়েছে। কিছুক্ষণ পর নাজা গোসল দিয়ে অজু করে সালাতুল তসবিহ নামাজে দাঁড়িয়ে যায়। আজ মনে শান্তি আছে, সে উপলক্ষে নামাজ পড়া উদযাপন করেছে। নামাজ শেষে নাজা সালাম ফেরায়। সালাম ফিরিয়ে পিছনে তাকাতে নাজা তাসকি খেয়ে ওঠে। ওর পেছনে কাঠের চেয়ারে ডান পায়ের ওপর পা তুলে তৌসির বসে আছে। নাজাকে চমকাতে দেখে তৌসির মুস্কি হেসে হাত দিয়ে ইশারা করে সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম গদ্দারিনী।